দরজার টোকা থেমে গেছে, কিন্তু শব্দ থামলেও ভয় থামেনি। আমি বিছানা থেকে উঠে ধীরে ধীরে এগোচ্ছিলাম দরজার দিকে। মনে হচ্ছিল প্রতিটা পা যেন আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দরজার অপর পাশে নিঃশ্বাসের শব্দ এখনো পাচ্ছি, হালকা, ঠান্ডা, ভারী নিঃশ্বাস। আমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, রিতম, তুই? ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, হ্যাঁ আয়েশা, তুই আমাকে ডাকিস প্রতি রাতে, আমি চলে এসেছি। আমার চোখের পাতা কেঁপে উঠল। আমি তো কখনো ওকে ডাকিনি, কমপক্ষে জাগ্রত অবস্থায় ডাকিনি, কিন্তু ঘুমের মধ্যে, শোকের মধ্যে বা মনের ভেতর আমি কি অজান্তেই ওকে ফিরে আসার পথ দেখিয়েছি? হাওয়ার মতো ঠান্ডা একটা কাঁপুনি শরীর বয়ে নেমে গেল। দরজার হাতলটা হালকা নড়ে উঠল। দরজা খোল আয়েশা। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ ফোনটা আবার ভাইব্রেট করলো। রিতম ইজ টাইপিং। মনে হচ্ছিল আমার আতঙ্কের প্রতিটা মুহূর্ত ও দেখছে। একটা মেসেজ এলো, তুই কি ভয় পাচ্ছিস? আমি জবাব দিইনি। আঙুল কাঁপছিল, হৃৎপিণ্ড ধপধপ করছিল। আর একটা মেসেজ, ভয় পাবি না, আমি তোকে কষ্ট দিতে আসিনি, আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি। ফিরি? কোথায়? আমার বুকের ভেতর আগুনের মতো একটা প্রশ্ন জ্বলে উঠল। এই ভয়ের রাত্রের শুরু কিন্তু 1 বছর আগে, রিতম মারা যাওয়ার 3 দিন পর। আমি রাতে ঘুমোতে পারছিলাম না। ঘরটা নীরব, আমি কাঁপছিলাম। হঠাৎ হাওয়া বইতে লাগলো, যদিও সব জানলা দরজা বন্ধ। আমি তখন মনে করছিলাম শোকের কারণে হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু সেই দিনই প্রথম আমি আয়নায় নিজের পেছনে একটা শ্যাডো দেখেছিলাম। আমি পিছন করতেই শ্যাডোটা মিলিয়ে গেল, আর আয়নায় ভেসে উঠল একটা আঁচড়ের মতো দাগ, যেন কেউ আঙুল বুলিয়ে লিখেছে, আই এম স্টিল হিয়ার। আমি ভেবেছিলাম এটা কল্পনা, কিন্তু সেই থেকেই প্রতি সপ্তাহে কিছু না কিছু ঘটত। কোনো কারণ ছাড়াই ক্যামেরা শাটার ক্লিক হতো, আমার কানে হালকা ফিসফিসানি, বাড়ির আলো ঝাপসা হয়ে যাওয়া, মোবাইলের অজানা নাম্বারে মিস কল, রাতের বেলা আমার নাম ধরে ডাকা। আমি কাউকে কিছু বলিনি, কারণ ভয়ের থেকেও বেশি আমি একটা আশা অনুভব করতাম। রিতম কি সত্যি ফিরে এসেছে? রিতম মারা গেছিল ঠিক আমাদের 3য় বার্ষিকীর রাতে। সেদিন শহরটা খুব অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে। রিতম আমাকে সারাদিন বলে যাচ্ছিল, আজ রাত তোকে একটা জিনিস দেখাবো। আমি জিজ্ঞেস করছিলাম, কে? শুধু বলেছিল আমাদের জন্য রাখা শেষ চমক। সেই রাতে প্রথম রিতমকে ভয় পেয়েছিলাম আমি, গভীর, অদ্ভুত, অস্থির। আর ও বারবার বলছিল, তুই তো জানিস না তোকে কতটা ভালোবাসি আমি। আমি তখনও বুঝিনি ওর প্রেম আর এই পৃথিবীর প্রেম এক ছিল না। রাত 11টার দিকে ও বের হলো, বলল, আমি জিনিসটা নিয়ে এসেছি, অপেক্ষা করিস। কিন্তু
আর ফিরে এলো না। রাস্তার মাঝে এক দুর্ঘটনায় মারা যায়। লোকজন বলেছিল নেশা করেছিল ও। কেউ বলল স্লিপ করেছে, কেউ বলেছিল ও নিজেই রাস্তার মাঝে নেমেছিল। কিন্তু একটা কথা সবাই বলছিল, ওর চোখের চাহনি মৃত্যুর আগে ভয়ানক ছিল, যেন কারো জন্য অপেক্ষা করছিল। আমি এখন বুঝি সে কারণও আমি। দরজার দিকে ফিরে তাকাতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর ধীরে ধীরে চরম ভয়ের সাথে দরজাটা নিজে নিজে খুলে গেল। কোনো হাত নেই, কোনো মানুষ নেই, তবুও দরজাটার শব্দ ভয়ঙ্কর ছিল। আমার নিঃশ্বাস আটকে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা ছায়া। না, পুরো মানুষ নয়, কিন্তু মানুষের আকৃতি হাওয়ার মতো দুলছে, একদিকে অস্পষ্ট, অন্যদিকে খুব কাছে। তারপর ছায়াটা এক পা এগিয়ে এলো ঘরের ভেতর। ধীরে, খুব ধীরে আমি পিছিয়ে গেলাম। মনে হচ্ছিল বরফের মতো দেয়ালের দিকে আমি হাঁটছি। ফিসফিসানিটা যেন আমার কানের ঠিক পাশে। আমি তোকে নিতে এসেছি, তুই তো আমাকে ছাড়া থাকতে পারিস না আয়েশা। শরীরটা অবশ হয়ে গেল, চোখে ঝাপসা লাগছিল। এটাই কি শেষ আমার? এটা কি ওর সাথে আমার মিলন, নাকি এর পেছনে তার বড় সত্যি আছে? ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছিল। ধীরে ধীরে একটা মুখ তৈরি হচ্ছিল, রিতমের মতো, কিন্তু পুরোটা নয়। মুখটা বিকৃত, চোখ দুটো গর্তের মতো কালো, মুখে হাসির মতো কিছু, কিন্তু হাসি না, বরং একটা দুঃস্বপ্নের মতো বিকৃত হাসি। রিতমের মতো, কিন্তু মানুষ নয়। আমি কাঁপা গলায় বললাম, তুই সত্যি রিতম? ও থেমে গেল। ছায়াটা থামলো আর ফিসফিসানি করে বলল, আমি যেটা রিতম রেখে গেছে। আমার বুকটা হিম হয়ে গেল। রিতম একটা কথা সবসময় বলতো, লোকজন ছবি কেন রাখে জানিস? কারণ স্মৃতি না মরলেও মানুষ মরে। কিন্তু ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল, ক্যামেরার পিছনে কিছু লুকোতো, ছোট্ট ছোট্ট নোট, আঁকিবুকি চিহ্ন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, এগুলো কি? ও বলেছিল একটা জিনিসকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। আমি হাসছিলাম, ভেবেছিলাম মজা করছে। কিন্তু যেদিন ও মারা গেল, ওর ঘরে একটা জিনিস পাওয়া গেছিল, একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় আঁকা ছিল একটা মুখহীন মানুষের আকৃতি। নিচে লেখা, ইফ আই এভার ডাই আই উইল রিটার্ন। আমি সেই ডায়েরিটা কোনোদিন খুলিনি, কারণ আমার মনে হতো ওটা খুললেই কোনো অশুভ দরজা খুলে যাবে। আজ সেই দরজা আমার সামনে দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। বাড়ির সব বাতি দুর্বল হয়ে আসছে, হাওয়া ভারী হচ্ছে। তুই আমাকে ডাকছিস এতদিন, এবার আমি তোকে ডাকছি। আমি বললাম, রিতম, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এভাবে নয়, এভাবে ফিরে আসিস না আমার কাছে। তারপর ধীরে ধীরে অন্ধকারের গভীর সেই কণ্ঠ, তুই সত্যি কি ভাবিস আমি শুধু ভালোবাসা নিয়ে ফিরছি?
আমি জমে গেলাম। জানালার বাইরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, বৃষ্টিতে ভিজে, মুখে রক্ত, পোশাক ছেঁড়া। রিতম, সম্পূর্ণ মানুষ, দুর্ঘটনার মতোই। আর ঘরের ভেতরে আমার সামনে দাঁড়িয়ে আছে আর একটা রিতমের ছায়া। দুটো আলাদা সত্তা, একটা বাইরে, একটা ভেতরে। আমি ভয় পেয়ে বললাম, দুটো কেন? এদের মধ্যে কোনটা সত্যি রিতম? উত্তর ঠিক পিছন থেকে এলো, দুটোই। আমি ঘুরে দাঁড়ালাম, আর এখান থেকেই আমার দুঃস্বপ্নের আসল গল্প শুরু।